আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি শাহনাজ শারিয়া এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে কাজ করছে সরকার। ৬টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর। উপজেলা নির্বাচনে পক্ষপাত হলে কড়া ব্যবস্থা নেবে সিইসি। যে কেন্দ্রে অনিয়ম সেখানে বন্ধ হবে ভোট। বুড়িগঙ্গা কর্ণফুলীতে উচ্ছেদ অভিযান চলছে। রক্ষায় নদী কমিশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। চিরকুট সহ ৩ মরদেহ উদ্ধারে কিনারা করতে পারছে না পুলিশ। আজও গ্রেপ্তার হয়নি কেউ। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত। দেশে এখন ৯৩% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। কোনো এলাকায় বিদ্যুৎ সুবিধার বাইরে থাকবে না। সকালে বেশ কয়েকটি বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য, তাই শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ৯টি গ্রিড উপকেন্দ্র এবং ১২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ও সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রী সাফল্যের যে ১০ বছর রয়েছে তার একটি ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ, রূপসা, চট্টগ্রামের জুলধা এবং সিরাজগঞ্জে নতুন ৬টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে আরও যোগ হল ৯৮০ মেগাওয়াট বিদ্যুৎ। ইতিমধ্যে দেশের ৯৩% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। প্রতিটি ঘরে আলো জ্বেলে দেশকে উন্নত করবে আওয়ামী লীগ সরকার বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বিক উন্নয়নের সবথেকে বেশি প্রয়োজন হলো বিদ্যুৎ, যেটা মানুষের চাহিদা। মানুষের খাদ্যের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, আর বিদ্যুতের উৎপাদনের মাধ্যমে প্রতিটি ঘরে আলো জ্বালবো, এটাই আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, নির্বাচনে মানুষ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দিয়েছে তা রক্ষা করে তার সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। এবারে ২০১৮ নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যে আস্থা বিশ্বাস আমাদের উপর রেখেছেন, সেটা সামনে রেখেই আমরা এগিয়ে যাব। বিদ্যুৎকে উন্নয়নের প্রধান উপাদান ও রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে তা ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বিশাল যে গোচারণ ভূমিটা, তারই নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মায়ানমার তৈরি করেছে, মায়ানমারই এই সমস্যার সমাধান। উনি বললেন যে হ্যাঁ, অনেক ৩-৪ দশক ধরে মায়ানমার এটা তৈরি করেছে, এবারে সময় এসেছে এর কারেকশন করার জন্য। এই যে অপরাধ যেগুলো হয়েছে সেগুলো এখন কারেক্ট হওয়ার সময় এসেছে। তা আমরা ওনাকে বললাম যে আপনি এইভাবে অগ্রসর হন, কাজ চেষ্টা করেন, আমরা চেষ্টা করতেছি, আপনারা এদের ফেরত নেওয়ার জন্য আমরা আপনাদের সাপোর্ট দেব এবং আপনাদের সাপোর্ট আমরা আশা করি। উনি এগুলো সবগুলোতেই বললেন যে আমার সাপোর্ট সবসময় পাবেন। আর আমরা বললাম যে আপনি তো একটা বিগ সেলিব্রিটি, আপনি এটা একটা প্রস্তাব আমি দিয়েছি যে আপনি হলিউডে একটা বড় ধরনের একটা ইভেন্ট করেন না কেন, সেইখানে করে পাবলিক অপিনিয়ন বিল্ড করেন আর এদেরও সাহায্য করার জন্য অগ্রসর হয়ে আসেন। আমি বললাম যে আমরা ৭১ সালে আমাদের বাংলাদেশ জর্জ হ্যারিসন করেছিল, ইট ক্রিয়েটেড পাবলিক অপিনিয়ন। আপনার তো সেই ক্ষমতা আছে, আপনি পারবেন। আর বললাম যে অনেকগুলো দেশ আমাদের অঙ্গীকার করেছে যে সাহায্য দিবে, এদের রক্ষণাবেক্ষণের সাহায্য, এদের সেবা দানের সাহায্য, কিন্তু সেই মতো সাহায্য আসছে না। এবছরে তাদের UNHCR এর ভদ্রলোক ছিলেন, বললেন $৯৫২ মিলিয়ন, এর 40%ও এখনো আসে নাই। গত বছর ভালো আসছিল, 70%-এর মতো প্লেজেস, এইবারে অত আসে নাই। তাই আমি বললাম সেই ব্যাপারে আপনি একটু সোচ্চার হতে পারেন। তো উই হ্যাড মোর অর লেস সেম সিম্প্যাথি, ওনাদের আমাদের প্রতি সিম্প্যাথি। আমি বললাম সিম্প্যাথি ইজ নট এনাফ,
দেয়ার হ্যাজ টু বি সাম অ্যাকশন। কারণ আমি চাই এই সব এই কন্ডিশন মায়ানমার ওদের পাঠায় যখন কোনো কন্ডিশন দিয়ে পাঠায় নাই, আর এখন নেওয়ার সময় তারা বিভিন্ন ধরনের কন্ডিশন দিচ্ছে, এই নিবে সেই নিবে, এইরকম হলে নিবে না। বাবা, এগুলো তোমাদের লোক এখানে আসছে, উই ওয়ান্ট অল অফ দেম টু গো ব্যাক। প্রত্যেক যতগুলো ডিসপ্লেস পিপুল আসছে রোহিঙ্গা, অল অফ দেম শুড গো ব্যাক, এবং যত তাড়াতাড়ি সম্ভব মায়ানমার শুড টেক দেম ব্যাক। তো উনি বললেন এই নিয়ে তিনি চেষ্টা করবেন। আর সকালে যখন আসছিলেন, এর কিছুক্ষণ আগে এসেছিলেন সেক্রেটারি জেনারেল স্পেশাল এনভয় টু মায়ানমার। তো উনি বললেন যে তিনি এটা নিয়ে কাজ করছেন, তিনি সব মহলে ওনার অ্যাক্সেস আছে, ইভেন মিলিটারিতে, মায়ানমারের মিলিটারির কাছে অ্যাক্সেস আছে। আমি বললাম খুব ভালো সুখবর, এখন আপনার দায়িত্ব এদের ফিরিয়ে নেওয়া, ওদের বলেন। আর আমি এটাও বললাম যে মায়ানমার এরকম একটা বড় রকমের অপরাধ করেছে, কিন্তু আপনারা এখনো বড় বড় দেশ তার সাথে সব ধরনের সম্পর্ক রেখেছেন, ব্যবসা করতেছেন, যত ধরনের ইনভেস্টমেন্ট করতেছেন। ওখানে তো আমরা কোনো নমুনা দেখি না যে তারা অপরাধের জন্য কোনো শাস্তি কেউ দিচ্ছেন। মাঝে মধ্যে একটু দুটা কথা বলেন এই পর্যন্ত, বাট মাঠের মধ্যে কিছু হচ্ছে না। তো সেগুলো আপনারা খেয়াল রাখতে পারেন। আমরা তো এইটা, আমাদের তো এমন সুবিধা নাই, আপনাদের তো সুবিধাটা আছে। তেনারা রাজি হলেন, বললেন যে হ্যাঁ এটা তো ঠিকই, হ্যাঁ। এবং সবারই একটা হতাশা। আমি অবশ্যই বললাম যে আমাদের মায়ানমার আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে তাদের সবসময় আমরা সাপোর্ট দিয়ে এসেছি। যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কান্ট্রি স্পেসিফিক রেজলিউশন এসেছিল, আমরা তাদের সাপোর্ট দিয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসেবে। তারা সেই রিসিপ্রসিটি এখন আমাদের দেখায় নাই। আমরা চাচ্ছি যে তারা তৈরি করেছে, আমরা ভালোয় ভালোয় শেষ হয়ে খুব ভালো, আমরা পিসফুল সলিউশন চাই, কিন্তু সেই রকম তারা এখনো অগ্রসর হয়নি। এই জন্য আমরা যথেষ্ট আপনার ডিসঅ্যাপয়েন্টেড। উই এক্সপেক্টেড বেটার রেসপন্স ফ্রম দেম। তবে আমরা সবসময় আশাবাদী। এই জন্য আমরা মনে করি শুভবুদ্ধির উদয় হবে, এবং তখন এই রোহিঙ্গা সব স্বদেশে ফিরে যাবে ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইন ডিগনিফাইড ওয়ে। এবং কফি আনামে আমরা সরাসরি ছিলাম পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে। চলে যাচ্ছি পরের খবরে। উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, যেখানেই অনিয়ম হবে সেখানেই ভোট বন্ধ করে দেওয়া হবে। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের CEC বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না কমিশন। কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান CEC। নুরুল হুদা বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে তার পরিবেশ সৃষ্টি করতে হবে। এছাড়াও সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী 10 মার্চ দেশজুড়ে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। এবার উপজেলা নির্বাচন হবে 5 ধাপে। প্রথম ধাপে 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ। আর দেশে 492টি উপজেলার মধ্যে 471টিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে হবে ভোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় 1985 সালে এরশাদ সরকারের আমলে। 1990 সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। তৃতীয়বার 2009 সালে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। সবশেষ 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 6 ধাপে। 2014 সালে ধারাবাহিকতায় এবারও উপজেলা পরিষদ নির্বাচন 5 ধাপে করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। এই উপলক্ষে গত 3 ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ। এ ধাপে 9টি উপজেলায় থাকবে ইভিএম। দ্বিতীয় ধাপে তফসিল হতে পারে 10 ফেব্রুয়ারি। এই ধাপে 15টি জেলার 106 উপজেলায় ভোট 18 মার্চ। এর মধ্যে 11টি উপজেলায় ইভিএম ব্যবহারের পরিকল্পনা নির্বাচন কমিশনের। তৃতীয় ধাপে তফসিল হতে পারে 16 ফেব্রুয়ারি। 17টি জেলার 107 উপজেলায় ভোট হতে পারে 24 মার্চ। এ ধাপে 12টি উপজেলায় থাকতে পারে ইভিএম। চতুর্থ ধাপে তফসিল হতে পারে 20 ফেব্রুয়ারি। এ ধাপে 21টি জেলার 147 উপজেলায় 31 মার্চ হতে পারে ভোট। এ ধাপে 16টি উপজেলায় থাকতে পারে ইভিএম। পঞ্চম ধাপে তফসিল হতে পারে 12 মে।
20 জেলার 24 উপজেলায় ভোট হতে পারে 18 জুন। এ ধাপে 6টি উপজেলায় থাকতে পারে ইভিএম। সারা দেশে 492 উপজেলার 471টিতে এই 5 ধাপে নির্বাচন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। এর মধ্যে 54টিতে থাকবে ইভিএম। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া উপজেলা নির্বাচন সব দল অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা নির্বাচন কমিশনের। ইতোমধ্যে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আলাদা উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও শতভাগ সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই আমরা সব কোটির উপজেলার তফসিল দিয়ে দেব, যে রাজনীতি করে মানে জনপ্রতিনিধি হওয়ার জন্য। তো এই নির্বাচনই হলো তাদের একমাত্র সোপান, যার মাধ্যমে তারা তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকে। আমরা আশা করব সকল রাজনৈতিক দল এই স্থানীয় সরকার, গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাচন ঘিরে হাট বাজার পাড়া মহল্লায় গণসংযোগ শুরু করেছেন সুনামগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা। তবে নির্বাচন নিয়ে তেমন উচ্ছ্বাস নেই ভোটারদের মধ্যে। এজন্য যথাযথ প্রচারের অভাবকে দায়ী করছে সচেতন মহল। উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জুড়ে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের আশায় কাজ করছেন মাঠে। অনেকেই ব্যস্ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগে। তবে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না ভোটারদের মধ্যে। জীবনমান উন্নয়নে আগেরবারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ নিয়ে রয়েছে অসন্তোষ। সমস্যাগুলো আছে তার কাছে তুলে ধরতাম, তাদের কাছে তুলে ধরতাম পারি না। কাজে এই আমরা তো এই বুট দিয়ে তো আমরা কোনো ফায়দা হইতেছে না, তো তার আর কোনো কাজও হওয়া যায় না, বা কোনো একটা ফাঁড়ির ব্যবস্থা করে দিতে পারে না মানুষে। উপজেলা বুট দিয়ে ওই তোড়া কিতা। সচেতন মহল বলছে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কাজের পরিধি সম্পর্কে জানাতে আরও প্রচার দরকার। যেন উপজেলা কার্যক্রমগুলো জনগণের কাছে ছড়িয়ে দেওয়া উচিত এবং জনগণ কীভাবে তাদের সুযোগ সুবিধা পায় সেদিক বিবেচনা করা উচিত। এদিকে উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা সম্পূর্ণ প্রস্তুত, আমাদের ভোটার তালিকা প্রিন্ট হয়ে গেছে এবং নির্বাচনী যে মালামাল এটি জাতীয় সংসদের সাথেই নির্বাচন কমিশন একসাথে ক্রয় করে রেখেছিল, যথাসময়ে এগুলো জেলাতে পৌঁছে দেবে। এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপেই সুনামগঞ্জের 11টি উপজেলার মধ্যে 10টিতে ভোট নেওয়া হবে। 10 উপজেলায় মোট ভোটার 16,46,077 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভাতিজা আমার মস্ত বড় ইঞ্জিনিয়ার, হট ডিসিশন এসসিআরএম। নিজের বাড়ি বলে কথা, পরিবারের নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু রড পরীক্ষা করে পেয়েছি এসসিআরএম এই সেরা। বালা জিনিস তো সত্যি চাই, আমি যেমন গেলা আমিও বাড়ি বানাবো এসসিআরএম রড দিয়ে। এসসিআরএম সালাম স্টিল কনকাস্ট রোলিং মিলস। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি, আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় ভিএসএল। অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50 ভাগ বেশি। ভিএসএল মানে দীর্ঘস্থায়ী নিরাপত্তা। বিক্রমপুর স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে আজ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। সকাল 10টা থেকে ইসলামবাগের চুনালাঘাট এলাকায় অভিযান পরিচালনা করছেন তারা। অভিযানের পঞ্চম দিনেও বহুতল স্থাপনার পাশাপাশি ছোট বড় টিন শেড স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে এরই মধ্যে অনেক দখলদারই তাদের স্থাপনা অন্যত্র সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিআইডব্লিউটি জানিয়েছে, অভিযানে এরই মধ্যে প্রায় 10 একর নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে 211টি বহুতল স্থাপনা। নদীর ভরাট করা জায়গা পুনর্দখল ঠেকাতে তদারকি অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তারা। সপ্তাহে 3 দিন করে চলা এই অভিযান শেষ হবে 19 ফেব্রুয়ারি। সিএস অনুযায়ী আরএস অনুযায়ী নদীর একটা সীমানা আছে। এখন তারা খাজনা দিচ্ছে, দাবি করতেছে, সেই কাগজ তারা কতটুকু সঠিক সেটা যাচাই বাছাইয়ের বিষয়। সেটাকে আমি পরীক্ষা না করে বলতে পারবো না, তবে নদীর জায়গা যেটুকু আছে সেটা আপনাকে ছেড়ে দিতেই হবে।
বুড়িগঙ্গা দখলমুক্ত করতে উদ্ধার অভিযান চালাচ্ছে প্রশাসন। এই বিষয়ে জানাতে রাজধানীর ইসলামবাগ থেকে যোগ দিচ্ছে সহকর্মী আলামিন হোসেন। আলামিন, অভিযানে পঞ্চম দিনেও বুড়িগঙ্গা কতটা দখলমুক্ত হয়েছে, আর নদী তীরে কিভাবে এত স্থাপনা নির্মিত হয়েছে, এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা, আর বৈধ কাগজ থাকলে তা ভাঙার বিষয়ে বিআইডব্লিউটিএ কি বলছে? আমি যদি আপনাকে একটু দেখাই যে এটা তো আদি চ্যানেল, বুড়িগঙ্গার আদি চ্যানেল, এইটা দিয়ে মূলত ধলেশ্বরীতে যায়। আমি যদি একটু আপনাকে দেখাই, আসলে এটাকে এখন বুড়িগঙ্গা বললে, বুড়িগঙ্গাকে আমার মনে হয় খাল বললে সে খালও লজ্জা পাবে। এর চেয়ে আসলে খালও বড় হয়ে থাকে। আপনি একটু দেখেন যে কিভাবে তারা দুপাশ ঘিরে একদম হচ্ছে বাড়ি নির্মাণ করেছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, ময়লা আবর্জনা, প্লাস্টিক বন্য বর্জ্য সব ফেলে যে যার মতো করে দখল করে নিয়েছেন। এই যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা বিআইডব্লিউটির সাথে কথা বলেছিলাম যে এত এভাবে আসলে এইরকম একটা পরিণতি বুড়িগঙ্গার কেন হলো, এতটা দখল কিভাবে হলো। তখন তারা আসলে আমাদেরকে বলেছে যে এর আগে জেলা প্রশাসন, গৃহায়ণ গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, তারপর হচ্ছে বিআইডব্লিউটি যৌথভাবে তারা একটি জরিপ চালিয়েছিল CSR স্পর্শ অনুযায়ী নদীর সীমানা ঠিক করার জন্য, এবং সেই সীমানা ঠিক করার বদৌলতে আসলে যেই সীমানা ঠিক করার কথা ছিল তার এখন বর্তমান যে সীমানা আছে সেই সীমানা থেকেও, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াল রয়েছে, তারপর রাস্তা রয়েছে, ওই রাস্তার পরেও হচ্ছে প্রায় 70 থেকে কোথাও কোথাও 50 ফিট জমি হচ্ছে বিআইডব্লিউটি। এটার কারণটা কি জানতে চেয়েছিলাম। বিআইডব্লিউটি বলছে যে ঠিকাদারদের সাথে যোগ সাজেশে তারা আসলে সীমানা যে পিলার সেটি নদীর দিকে এগিয়ে দিয়েছেন, আর বাড়িওয়ালারা বলছেন তাদের কাছে CSRS পর্চা রয়েছে, নানাবিধ কারণ রয়েছে, কিন্তু আসলে সেই সমস্ত কাগজপত্র যেগুলো সেগুলো আসলে কোনো কিছুই এখানকার বিআইডব্লিউটির যে ভ্রাম্যমাণ আদালতের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা পরিচালনা করছেন, তারা কেউ কিন্তু আমলে নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দেখাচ্ছি একটি বিদ্যুতের খুঁটি রয়েছে এবং তার পাশের যে অংশটি, অর্থাৎ নদীটি কিন্তু সোজা আসার কথা, যদি কোনো না কোনোভাবে একটু একটু করে ভরাট করে তার কিন্তু গতিপথ, অর্থাৎ প্রবাহমান যে স্রোতটিকে তারা কিন্তু বাধাগ্রস্ত করেছে প্রথমে, তারপর আস্তে আস্তে নদীটিকে দখল করে নেওয়া হয়েছে। এখন এখানকার বাড়িওয়ালারা নানাবিধ বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করছেন, তবে এই সমস্ত কাগজপত্রের বিষয়ে বিআইডব্লিউটির কর্তৃপক্ষ সরাসরি বক্তব্য, কোনো কাগজপত্র কোনো কিছু আমলে নেওয়া হবে না, নদীর 1 ইঞ্চি জায়গাও তারা এবার ছাড় দিবে না। তবে স্থানীয়রা যেটা বলছেন সেটা হচ্ছে যে এর আগেও তারা প্রায় 9 মাস 8 মাস আগে তারা এই এলাকায় অভিযান চালিয়েছিলেন, সেই অভিযানের পরে আবার পুনরায় দখল হয়ে গেছে, যেতে পুনরায় দখলকৃত জায়গা যেন আর দখল না হয়, এই জন্য তারা কিন্তু এবার চাচ্ছেন যে এই টোটাল মানে একটা মনিটরিং এর ব্যবস্থা। এই বিষয় নিয়ে আমরা আসলে বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে 850 কোটি টাকা এই প্রকল্প হাতে নিয়েছে, এটা অতি দ্রুতই তারা বাস্তবায়ন করবে। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে তৃতীয় দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সকাল 9টায় সদরঘাট থেকে বারিক বিল্ডিং অংশে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গতি আনতে আরও 4টি স্থাপনা ভাঙার যন্ত্র যোগ করা হয়েছে। গত 2 দিনে 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্তত 4 একর ভূমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। উদ্ধার করা জমিতে সীমানা পিলার ও গাছ লাগানোর কথা জানিয়েছেন তারা। সবগুলো স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। 2016 সালের 16 আগস্ট কর্ণফুলীর 2 তীরে 2122টি অবৈধ স্থাপনা উচ্ছেদে 90 দিনের সময় দিয়ে আদেশ দেয় হাইকোর্ট। আমরা এই জায়গাগুলোতে জায়গাটা ডেভেলপমেন্ট এবং যে জায়গাগুলোতে গর্ত ছিল সেগুলো ফিল আপ করা, এবং একই সাথে আমরা সীমানা পিলার স্থাপন করছি, সতর্কীকরণ সাইনবোর্ড দিচ্ছি, এবং আমাদের এই কার্যক্রমটা শেষ হয়ে গেলে আমরা এখানে কিছু গাছ লাগিয়ে দেব সবুজ বনায়নের উদ্দেশ্যে। নদী দখলের কৌশল হিসেবে বুড়িগঙ্গা পাড়ের 40 কিলোমিটারে 46টি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যার মধ্যে আছে মসজিদ, মাদ্রাসা আর মন্দিরের মতো স্পর্শকাতর স্থাপনা। আবার এসব প্রতিষ্ঠানের পাশেই অবৈধভাবে তৈরি হয় বাণিজ্যিক স্থাপনা। স্থানান্তর সাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙতে অসুবিধা নেই বলছেন ইসলামী চিন্তাবিদরা। দেশে প্রচলিত আইনও এটা সমর্থন করে। এই বুড়িগঙ্গা নদীকে ঘিরে গড়ে ওঠে 400 বছরের পুরনো এই ঢাকা শহর। তখন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদীপথ। 3 দশকেরও বেশি সময় ধরে বুড়িগঙ্গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা। আর এইসব অবৈধ স্থাপনা দখল রাখতে অনেকেই বানিয়েছেন মসজিদ, মন্দির সহ নানা ধর্মীয় প্রতিষ্ঠান। বিআইডব্লিউটি এর সাম্প্রতিক অভিযানে দেখা গেছে বুড়িগঙ্গা নদী পার দখলের কৌশল হিসেবে 40 কিলোমিটার দূরত্বে 46টি ধর্মীয় প্রতিষ্ঠান বানানো হয়েছে। মসজিদের আদলে নির্মিত হয়েছে বহুতল আবাসিক ভবন।
মসজিদকে সামনে রেখে পিছনের জায়গাতেও যে ভবন নির্মাণ করে ফেলছে, যে কারণে আমরা মসজিদ না ভেঙে পিছনে তো ভাঙতে পারছি না। এইটাই হলো তাদের এক ধরনের কৌশল, যে এখানে একটা চক্র এই কাজগুলো করছে। বেআইনি হলেও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন আশঙ্কায় এগুলো ভাঙতে দ্বিধাদ্বন্দ্বে বিআইডব্লিউটিএ। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন স্থানান্তর সাপেক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানও ভাঙা যায়। ভাঙার ব্যাপারটা নিয়েও একটা সৃষ্টি হবে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে মানুষের মধ্যে। সেজন্য এখানে যতটুকু সম্ভব, যদি সম্ভব হয় যে সেটাকে আমরা এতটুকু পরামর্শ দিয়েছি যে অন্তত যদি এটাকে স্থানান্তর করে যে আরেকটা জায়গায় সেটাকে রিপ্লেস করে সেটাকে নতুন করে দেওয়া যায়। জবরদখলের জায়গায় তৈরি ধর্মীয় স্থাপনাও ভেঙে ফেলার পক্ষে মত নাগরিক সমাজের। নদী দখল বা কোনো জমি দখল বা অন্যের জমি দখল করে ওয়াকফ না করে কোনো মসজিদ ইসলামিক নিয়ম কানুন আইন অনুযায়ী সিদ্ধ নয়। সামাজিক এবং ধর্মীয় যারা যারা কার্যক্রমে জড়িত থাকে সংগঠনগুলিকে নিয়ে কাজ করতে হবে, সেই প্রমাণ সরকার অতীতে দেখিয়েছে, সার্থকভাবে দেখিয়েছে। সেই রকম উদ্যোগ নিয়েই এদের প্রতিহত করা দরকার। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017-তে আছে জনস্বার্থে পুনর্নির্মাণের শর্তে ধর্মীয় স্থাপনার জমি অধিগ্রহণ করা যাবে। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী রক্ষায় আরও কঠোর হচ্ছে সরকার। আইন করে জাতীয় নদী রক্ষা কমিশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। দেশের সব নদী দখলমুক্ত করার নির্দেশ দিয়ে জেলা প্রশাসকদের চিঠি দেবে কমিশন। তবে নদী গবেষক বলছেন, রাজনীতিক ও প্রভাবশালীরা আন্তরিক না হলে নদী রক্ষা অসম্ভব। দেশের সব নদীর অভিভাবক এখন জাতীয় নদী রক্ষা কমিশন। নদী, খালবিল এবং জলাশয় দখল ও দূষণ মুক্ত করার দায়িত্ব তাদেরই। 2013 সালে আইন অনুযায়ী এই কমিশন কেবল নদী রক্ষায় সুপারিশ করতে পারে। সে কারণে এতদিন তাদের কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিন্তু উচ্চ আদালত দায়িত্ব বাড়ানোর পরই মাঠে নেমেছে নদী রক্ষা কমিশন। এরই মধ্যে বুড়িগঙ্গা ও তুরাগ তীরে উচ্ছেদ অভিযান শুরু করেছে তারা। অনেকেই মনে করেছে, আমাদের এভাবে বলেছেও মিটিংয়ে, আপনারা তো কেবলমাত্র পরামর্শই দিচ্ছেন, ফলে আমাদের ফিডব্যাক নেওয়ার কোনো স্কোপ নাই, তাদেরকে লায়াবল করতে পারি না। এখন আমরা সেইগুলোর উপরে কে কী ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা না নিতে পারলে তার অসুবিধাটা কোথায়, সেইটি জবাবদিহিতা স্থাপনের একটা সুযোগ হয়েছে। নদী গবেষক বলছেন, কেবল কমিশনকে শক্তিশালী করলেই চলবে না, নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা সবাইকে মানতে হবে। প্রভাবশালীদের বিরুদ্ধেও প্রশাসনের কঠোর অবস্থান নিতে হবে। জেলা প্রশাসক পরিচালিত হন পলিটিক্যাল মাস্টারদের দ্বারা, অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধিরা এবং দেশের পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন না করবে ততদিন কাজীর গরু কেতাবেই থাকবে, গোয়ালে আসবে না। 58 জেলায় পরিদর্শন করে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে নদী কমিশন। এ মাসেই প্রধানমন্ত্রীর কাছে সেটি জমা দেবেন সংস্থার চেয়ারম্যান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে হত্যা বন্ধে ভারতের সাথে বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সকালে রাজধানীর পিলখানায় সদর দপ্তরের সীমান্ত ডাটা সেন্টার উদ্বোধন শেষে তিনি আরও বলেন, সীমান্তে কাউকে অবৈধ প্রবেশ করতে দেয়া হবে না। তিনি জানিয়েছেন, এবছর 8 বাংলাদেশি সীমান্তে মারা গেছেন। মাদক চোরাচালান বন্ধে বিজিবি কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত থেকে যোগাযোগে ডাটা সেন্টার কার্যকরী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক। এই বিষয়টা হচ্ছে নীতি নির্ধারণের বিষয়, সরকার উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণের বিষয়। বাট সীমান্ত রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব, আমরা কাউকে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করতে দেব না। সুনামগঞ্জের স্কুল ছাত্র শিশু মুস্তাফিজুর রহমান ইমন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দেন। একই সাথে প্রত্যেকের 20,000 টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হল ছাতক উপজেলার ব্রাহ্মণজুলিয়া গ্রামের মসজিদের ইমাম সোয়েবুর রহমান সুজন, নোয়ারাই গ্রামের জায়েদ আহমদ ও রফিকুর রহমান, বাতিরকান্দি গ্রামের সালেহ আহমদ। এদের মধ্যে সালেহ আহমদ পলাতক, অন্যরা কারাগারে। 2015 সালের 27 মার্চ ছাতকের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ইমনকে অপহরণের পর মুক্তিপণের টাকা পেয়েও তাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় মামলার পর 8 এপ্রিল প্রধান আসামি সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 2016 সালের 21 নভেম্বর পুলিশ আদালতে চার্জশিট দেয়।
যে মামলার রায় হয়েছে আমি রায়ের প্রতি সন্তুষ্ট এবং আমি আশা করি এই রায়টা দ্রুত কার্যকর করলে আমি আরও খুশি হইব। মোট 23 জন সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ায় এই আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করতে পেরেছি এবং বাদীপক্ষ এবং বিবাদী পক্ষের যুক্তিতর্ক সমস্ত কিছু শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। মাথায় গুলির চিহ্ন, গলায় ঝুলছে ধর্ষণের স্বীকারোক্তিমূলক চিরকুট। ঢাকা ও ঝালকাঠিতে গত 3 সপ্তাহে এমন 3 খুনের ঘটনা ঘটলেও কোনোটির কুলকিনারা করতে পারছে না পুলিশ। গ্রেপ্তারও হয়নি কেউ, বরং পিরোজপুরে এক ধর্ষিতার পরিবার বাড়ি ছাড়া নিহত ব্যক্তির স্বজনদের মামলার কারণে। ছেলে ধর্ষক হলে তার বিচার হোক, রায়ে ফাঁসি হলেও মেনে নেব, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই কেউ তাকে গুলি করে মেরে ফেলবে তা কোনোভাবেই মানা যায় না। এমনই অভিন্ন মনোভাব সেই 3 পরিবারের। 17 জানুয়ারি আশুলিয়ার বিরুলিয়ায় ধর্ষণে অভিযুক্ত রিপনের মরদেহ পাওয়া যায়। গলায় ঝুলানো চিরকুটে লেখা ছিল, আমি নারী পোশাক শ্রমিক ধর্ষণের মূল হোতা। এই হত্যাকাণ্ডের পর অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে পরিবার, কিন্তু 1.5 সপ্তাহেও মামলার কোনো অগ্রগতি নেই, আটকও হয়নি কেউ। যেদিন ধরে নিয়ে গেল প্রশাসন পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়ার পরে লাশ পাওয়ার পরে আমরা খবরে হেডলাইনে দেখতে পাই যে আসামি ছিল। পরে সাভার থানায় যোগাযোগ করতে বলছিল, আমরা গেছিলাম, কিন্তু সাভার থানায় তার কোনো খোঁজই পাওয়া গেছিল না। আইনে কয়ে দিয়েছিলাম তুই বেড়তে থেকে নিয়ে ধরে নে মেরালা, আইনে কেছে জিগে সাজা দে। এই ঘটনার মাত্র 1.5 সপ্তাহের মধ্যে পিরোজপুরে এক শিক্ষার্থী ধর্ষণ মামলার 2 আসামি সজল জমাদ্দার ও তার ফুফাতো ভাই রাকিবের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় ঝালকাঠিতে। 2টি মরদেহের গলাতেই ঝুলছিল ধর্ষণের স্বীকারোক্তি, সাথে হারকিউলেসের নাম। বিচার দাবি করে নিহতদের স্বজনরা বলছেন, 2টি হত্যাকাণ্ডের ধরনই একই রকম। এভাবে বিচার না হইয়া তার তরতাজা জীবন দুইটা এভাবে পড়িয়া থাকবে রাস্তার পাশে, গুলি করে মারছে, ডেনা ভাঙে, বিসি ভাঙে, এগুলো তো আমরা চাই না। পরপর 2টা মার্ডার হলো, কিভাবে হলো, কারা করলো, কোথা থেকে আসলো, তার কোনো আমরা হদিস পাইনি। প্রতিবেদন মেডিকেল না আসা পর্যন্ত তাকে যে এরকম বিদায় করা হয়েছে গুলি কইরা বা হত্যা কইরা, এটা তো আমরা মেনে নিতে পারি না। তাই সে যদি দোষী সাব্যস্ত হয়, সে যদি আইনে কোনো হয়, সেক্ষেত্রে আইনে যা হবে আমি সেটা মেনে নেব। 2টি হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি, চলছে তদন্ত। অচিরেই এই মামলার রহস্য উদ্ঘাটন করা হবে, সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ তথা কাঠালিয়া থানা পুলিশ তৎপর রয়েছে। যে লাশটি পাওয়া গিয়েছে সে একটি গণধর্ষণ মামলার আসামি, সেটা হচ্ছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার। এদিকে নিহত সজলের বাবা মামলা করার পর থেকে ধর্ষিতার পরিবার এখন গ্রাম ছাড়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে পুঁজিবাজারের খবর, আর এই খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী কপ্তিয়া মুমতাহানা। কপ্তিয়া, সপ্তাহের 4র্থ কার্যদিবসের লেনদেন শেষে কি খবর আছে আপনার কাছে? লোপা এবং শাহনাজ, ধন্যবাদ আপনাদেরকে। আজ সূচক কমলো, লেনদেন বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। তো চলুন জেনে নিই সার্বিক অবস্থা কি রয়েছে। আজ সপ্তাহের 4র্থ কার্যদিবস এবং লেনদেন এরই মধ্যে শেষ হয়ে গেছে। ঢাকার পুঁজিবাজারে এই মুহূর্তে ডিএসইএক্স ইন্ডেক্সটি অবস্থান করছে 5786 পয়েন্টে, কমেছে 14.23 পয়েন্ট, শতাংশের দিক থেকে যা 0.25%। এই সূচকটির আজকে সর্বোচ্চ অবস্থান ছিল 5819 পয়েন্ট এবং আজকে সর্বনিম্ন অবস্থান 5772 পয়েন্ট। এছাড়া বাকি যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি অবস্থান করছে 2022 পয়েন্টে, বেড়েছে 1.35 পয়েন্ট এবং শতাংশের দিক থেকে যা 0.07%। ষড়ভিত্তিক সূচকটি লেনদেন শেষে অবস্থান করছে 1312 পয়েন্ট এবং কমেছে 5.04 পয়েন্ট, শতাংশের দিক থেকে কমেছে 0.38%। আজকে ঢাকার পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 766 কোটি 84 লাখ টাকা। হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় লেনদেন শেষে উঠে এসেছে 114টি প্রতিষ্ঠান, দর হারিয়েছে 124টি প্রতিষ্ঠান। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় রয়েছে 135টি প্রতিষ্ঠান এবং দর হারিয়েছে 148টি প্রতিষ্ঠান। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 9টি ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে এবং 12টি ফান্ড দর হারিয়েছে। এবারে দেখে নিব আজকে সবচেয়ে বেশি হাত বদল করেছে কোন কোন প্রতিষ্ঠান, অর্থাৎ টপ ট্রেডেড ক্রিপ্টো। এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। প্রতিষ্ঠানটির দর বেড়েছে 8 টাকা, আজকে লেনদেন শেষ করেছে 408 টাকা 20 পয়সায়, শতাংশের দিক থেকে বেড়েছে 1.99%। 18 লাখ শেয়ারের হাত বদল করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন।
সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে 53 লাখ শেয়ারে হাত বদল করেছে। টাকার অঙ্কে দর যোগ হয়েছে 4 টাকা, আজকে লেনদেন শেষ করেছে 44 টাকা 40 পয়সায়, শতাংশের দিক থেকে বেড়েছে 9.90%। প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে, প্রতিষ্ঠানটি যদিও দর অপরিবর্তিত ছিল, আজকে লেনদেন শেষ করেছে 70 টাকায় 31 লাখ শেয়ারে হাত বদল করেছে। বাংলাদেশ সাবমেরিন কেবলস রয়েছে চতুর্থ অবস্থানে, 15 লাখ শেয়ারে হাত বদল করেছে। টাকার অঙ্কে যদিও দর হারিয়েছে 6 টাকা 60 পয়সা, লেনদেন শেষ করেছে 140 টাকায়, শতাংশের দিক থেকে হারিয়েছে 4.5%। এবারে দেখে নিব দর বৃদ্ধি তালিকায় রয়েছিল কোন কোন প্রতিষ্ঠান, অর্থাৎ টপ গেইনার্সের চিত্র। এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রতিষ্ঠানটি যোগ হয়েছে 3 টাকা 90 পয়সা, আজকে লেনদেন শেষ করেছে 42 টাকা 90 পয়সা এবং সার্কিট ব্রেকার অতিক্রম করে দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে বেড়েছে 10%, 15 লাখ শেয়ারে হাত বদল করেছে। সোনার বাংলা ইন্স্যুরেন্সকে আমরা টপ ট্রেডেও দেখেছি এবং টপ গেইনার্সের দ্বিতীয় অবস্থানে রয়েছে, 53 লাখ শেয়ারে হাত বদল করেছে। টাকার অঙ্কে দর যোগ হয়েছে 4 টাকা, লেনদেন শেষ করেছে 44 টাকা 40 পয়সায়, শতাংশের দিক থেকে বেড়েছে 9.9%। বিমা খাতের আরেকটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে, এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে এখানে, প্রতিষ্ঠানটি যোগ হয়েছে 3 টাকা 20 পয়সা, লেনদেন শেষ করেছে 35 টাকা 70 পয়সা, শতাংশের দিক থেকে বেড়েছে 9.85%। এবং বিমা খাতের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে চতুর্থ অবস্থানে, এখানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, 24 লাখ শেয়ারে হাত বদল করেছে। টাকার অঙ্কে দর যোগ হয়েছে 3 টাকা 60 পয়সা, লেনদেন শেষ করেছে 42 টাকায় এবং শতাংশের দিক থেকে বেড়েছে 9.38%। এবারে দেখে নিব দর হারানোর তালিকা রয়েছে কোন কোন প্রতিষ্ঠান, অর্থাৎ টপ লুজার্সের চিত্র। এই তালিকার প্রথমে অবস্থানে রয়েছে হাক্কানি পাল, প্রতিষ্ঠানটি আজকে দর হারিয়েছে 4 টাকা, আজকে লেনদেন শেষ করেছে 70 টাকা 40 পয়সায়, শতাংশের দিক থেকে হারিয়েছে 5.38%। দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস লিজিং ফাইন্যান্স, প্রতিষ্ঠানটি দর হারিয়েছে 30 টাকা, আজকে লেনদেন শেষ করেছে 5 টাকা 50 পয়সায়, শতাংশের দিক থেকে কমেছে 5.17%। মেঘনা কনডেন্সড মিল্ক রয়েছে তৃতীয় অবস্থানে, প্রতিষ্ঠানটি দর হারিয়েছে 1 টাকা 40 পয়সা, লেনদেন শেষ করেছে 26 টাকায়, 13,000 শেয়ারে হাত বদল করেছে এবং শতাংশের দিক থেকে কমেছে 5.11%। পাওয়ার গ্রিড রয়েছে চতুর্থ অবস্থানে, প্রতিষ্ঠানটি দর হারিয়েছে 3 টাকা, আজকে লেনদেন শেষ করেছে 58 টাকায়, 7,68,000 শেয়ারে হাত বদল করেছে এবং শতাংশের দিক থেকে হারিয়েছে 4.92%। লেনদেন শেষেই ছিল ঢাকার পুঁজিবাজারের খবর। ধন্যবাদ কপ্তিয়া। সংবাদ দুপুরে এবারে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ইচ্ছাকৃত খেলাপিদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে অর্থমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি জানান, ঋণের নামে ব্যাংক থেকে প্রতারণা করে যারা টাকা বের করে নিয়েছেন এবং তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঋণের প্রকৃত অবস্থা জানতে সব ব্যাংককেই বিশেষ অডিট করা হবে বলে জানান অর্থমন্ত্রী। অডিটের জন্য অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি করা হবে। কমিটির তদারকিতে সব ব্যাংকে অডিট পরিচালনা করা হবে। খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনে আইনের সংস্কার করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। অসাধু ব্যবসায়ী হলেন তারা যারা ঋণ নিয়েছে না শোধ করার জন্য, তাদের উদ্দেশ্য ছিল তারা শোধ করবে না, এদের জন্য কোনো রকম ছাড় নাই, এদের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কারা সাহায্য করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে বাকি মাত্র 3 দিন। শেষ সময়ে মেলায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। এই মুহূর্তে মেলায় আছেন সহকর্মী শাহিদ আহমেদ। মেলার আরো খবর জানবো তার কাছ থেকে। শাহিদ, মেলা শেষ হতে আর মাত্র 3 দিন বাকি আছে। আজ মেলায় লোক সমাগম কেমন দেখতে পাচ্ছেন? শেষ সময়ে বেচা বিক্রি কেমন হচ্ছে? বিক্রেতারা কি বলছেন? আপনি ইতিমধ্যে জানেন যে মেলা কিন্তু একদিন সময় বৃদ্ধি করেছে, যদিও ব্যবসায়ীরা 2 দিন আবেদন করেছিল, কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো একদিন এটাকে মঞ্জুর করেছে। শনিবারে মেলাটা শেষ হচ্ছে, অর্থাৎ আর 3 দিন সময় আছে। শেষ মুহূর্তে যদি বলা যায়, শেষ মুহূর্তে কেনাকাটায় পুরোপুরি ব্যস্ত হয়ে উঠেছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেহেতু দুপুর সময় এখন ক্রেতা সমাগম কিছুটা কম। আপনি যদি একটু দেখেন এই মুহূর্তে মেলা প্রাঙ্গণটা, সেক্ষেত্রে দেখবেন যে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতা দর্শনীয়তা পরিবার পরিজন নিয়ে আসছে এই মেলা প্রাঙ্গণে। এবং এইখানে যারা
আসছে সকাল থেকে। আমি কয়েকজনের সাথে কথা হয়েছিল দর্শনার্থী ক্রেতা, তারা যেটা বলেছিল যে অধিকাংশ ক্রেতা দর্শনার্থী কিন্তু এর আগেও একবার দুইবার এই মেলায় এসেছে। অনেক সময় তাদের সাধ্যের মধ্যে সমন্বয় না করাতে তারা কিন্তু এই পণ্যটি আসছে, এবং অনেকে আসছে যে একই পণ্য ভালো লাগছে, পরবর্তী সেটা আবার কেনার জন্য আসছে। তবে কেন এর আগেও আসছে, আজকেও আসছে, এর কারণটা তারা যেটা বলেছিল, মেলাতে তাদের মূল আকর্ষণ থাকে কোন স্টাইলে কত বেশি ডিসকাউন্ট এবং ছাড় দিবে, যেটা বাইরে সাধারণত এতটা ছাড় বা ডিসকাউন্ট থাকে না। এই বিষয়টা ক্রেতা দর্শনীতে অনেক বেশি আকর্ষণ করছে। এবং আরেকটি বিষয় যে একই প্রাঙ্গণে একসাথে অনেক পণ্যের সমারোহ তারা দেখতে পাচ্ছে, যাচাই বাছাই দেখছেন, বুঝছেন, শুনছেন, তারপরে তারা কিনতে পারছেন। এবং সেই মেলার বেচা কেনা বিষয়ে যদি কয়েকজন প্রতিষ্ঠানের কথাগুলো আপনাকে বলি, যে সংশ্লিষ্ট যারা আছে, যারা ব্যবসা করছে এখানে, তারা যেটা বলছে, তারা মোটামুটি তাদের যে প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে, এবং তারা আশা করছে যে যেহেতু শুক্র শনি এই 2 দিন সব থেকে বেশি ভিড় হয়, এই 2 দিনে তাদের প্রত্যাশা মাফিক তাদের যে টার্গেট ছিল ওই মেলা থেকে তারা যে বিক্রি করবে, সেই আশা অনেকটাই পূরণ হবে, তারা এমনটা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখি যে রপ্তানি আদেশের বিষয়ে প্রতি বছর মেলা একটা বিষয় থাকে। এই বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলেছে যে মেলা শেষ দিন তারা জানিয়ে যে এই বছর থেকে তারা কত পরিমাণ টাকা রপ্তানি আদেশ পেয়েছিল। সামগ্রিকভাবে বলা যায় শেষ সময়ে এসে মেলা পরিপূর্ণভাবে জমজমাট হয়ে উঠেছে। এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে চিন্তিত নন টাইগার কোচ স্টিভ রোডস। ওডিআই ফরম্যাটে সাফল্যের সম্ভাবনা দেখছেন তিনি। তবে রোডসের দুশ্চিন্তা টেস্ট সিরিজ নিয়ে। অনুশীলন কম হওয়ায় এই ফরম্যাটে টাইগারদের মানিয়ে নিতে সমস্যা হতে পারে বলে মনে করছেন তিনি। তবে আস্থা রাখছেন শিষ্যদের ওপর। রিয়াদ মুশফিক মিরাজদের বিপিএল শেষ, তাই ওরা 8 জন চলে গেছে নিউজিল্যান্ডে। নেতৃত্বে হেড কোচ স্টিভ রোডস। বিপিএল শেষ করে মাশরাফি সাকিব তামিমরা যাবেন 9 ফেব্রুয়ারি। এর 4 দিন পর প্রথম ওডিআই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। পুরো দলকে নিয়ে একসঙ্গে অনুশীলনও সারতে পারেননি কোচ। তবে বিপিএলে শিষ্যদের দিকে নজর রেখেছেন। ক্রিকেটারদের পারফরমেন্স নির্ভর রাখছে। তবে আত্মবিশ্বাসী কোচের দুশ্চিন্তা টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের কন্ডিশনে লাল বলে দিতে হবে কঠিন পরীক্ষা, বলছেন রোডস। কন্ডিশন নিয়ে খুব বেশি চিন্তিত নই আমরা। ওডিআইতেও আমরা শক্ত টিম। টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। লাল বলে অনুশীলনটা যথেষ্ট হয়নি, তবে ওরা অভিজ্ঞ, কিভাবে মানিয়ে নিতে হয় তা জানা আছে। এবারে জাতীয় দলের অপারেশনস ম্যানেজারের দায়িত্বে আছেন খালেদ মাসুদ পাইলট। আপাতত তাকে ম্যানেজারের ভূমিকাও পালন করতে হবে। ক্রিকেটীয় জীবনে পাইলট নিজেই নিয়ম শৃঙ্খলা খুব বেশি তোয়াক্কা করতেন না। এবার তাকে সামলাতে হবে সাব্বির লিটনদের। এটা শুধু একটা ডেজিগনেশন না, আমার কাছে মনে হয় যেটা অনেক কাজ করার জায়গা। চেষ্টা করব যে যতটুকু কত কম ভুল করে বেস্ট ইউটিলাইজ করা যায়। আমার কাছে মনে হয় যে এখানে সুন্দর একটা কম্বিনেশন তৈরি করা, প্লেয়ারদের যে প্রবলেমগুলো আছে কীভাবে সলভ করা যায় এবং ম্যানেজমেন্টে কীভাবে সলভ করা যায়। নেপিয়ারে 13 ফেব্রুয়ারি শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। 3 টেস্টের সিরিজের প্রথম ম্যাচ 28 ফেব্রুয়ারি হ্যামিল্টনে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব সংবাদ দুপুর। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে কাজ করছে সরকার। 6টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে পক্ষপাত হলে কড়া ব্যবস্থা নেবে সিইসি। যে কেন্দ্রে অনিয়ম সেখানেই বন্ধ হবে ভোট। বুড়িগঙ্গা কর্ণফুলীতে উচ্ছেদ অভিযান চলছে। রক্ষায় নদী কমিশনের ক্ষমতা বাড়ানো হচ্ছে। চিরকুট সহ 3 মরদেহ উদ্ধারের কিনারা করতে পারছে না পুলিশ। আজও গ্রেপ্তার হয়নি কেউ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমন্ত্রণ পরের আয়োজনে।